ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রেজেন্টেশনে চলে আসি। গত পর্বে আমরা ফ্লাটারের সেশন অন দেখেছিলাম, যেখানে আমরা জেনেছিলাম হচ্ছে ফ্লাটার সম্পর্কে, নো কোড ডেভেলপমেন্ট, এবং আমরা জেনেছিলাম ক্রস প্ল্যাটফর্ম সম্পর্কে। একটু আগে আমাদের দেবার্জন স্যার যে বিষয়গুলো দেখাচ্ছিলেন সেগুলো ছিল অ্যান্ড্রয়েডের উপরে ভিত্তি করে। আমরা যে ফ্লাটারটা শিখব, এইটা মূলত একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে একটি কোড লিখে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সবার জন্য অ্যাপ বিল্ড করা যায়। এক্ষেত্রে আপনি যখন ফ্লাটার ব্যবহার করবেন, ফ্লাটার ব্যবহার করার সময়ও আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েডের গ্রেডল, বান্ডেল, এপিকে, এবিবি এই ফাইলগুলো সম্পর্কেও ধারণা থাকা লাগবে। এই ফাইলগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তবে আপনি ফ্লাটার নিয়ে কাজ করতে পারবেন না। প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক বা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা মানুষের যেমন বিভিন্ন ভাষা থাকে, যেমন বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, হিন্দি, এরকম কম্পিউটার প্রোগ্রামিংয়ের জগতেও অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা টার্গেটেড ডিভাইস বা বিষয়ভিত্তির উপরে করে কাজ করে। যেমন আমরা জানি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট রয়েছে, পাইথন রয়েছে, আমরা মেশিন লার্নিংয়ের জন্য পাইথন ব্যবহার করি। আমরা যদি হচ্ছে যে ন্যাটিভ গেম ডেভেলপমেন্টের কথা বলি, তাহলে সি প্লাস প্লাস, সি শার্প এগুলো রয়েছে। উইন্ডোজ ডেভেলপমেন্টের জন্য সি, সি প্লাস প্লাস রয়েছে। মোবাইল ডেভেলপমেন্টের জন্য আমরা যদি অ্যান্ড্রয়েডের কথা বলি, তাহলে আমাদের কাছে কটলিন, জাভা, রিয়্যাক্ট নেটিভ, ফ্লাটার এরকম অপশন রয়েছে। এবং আইওএসের ক্ষেত্রে অ্যাপেল ডেডিকেটেড একটি ল্যাঙ্গুয়েজকেই স্ট্যাক করে দিয়েছে, সেটা হচ্ছে শিফট। আমরা যখন ফ্লাটার ব্যবহার করব, আমরা ফ্লাটার ব্যবহার করার মাধ্যমে একটি কোড লিখব, সেটা হচ্ছে ডার্ট ভাষায়। এই ডার্ট ভাষায় লেখা কোডটাই আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের উপরে বিল্ড করতে পারবো। আমরা সেইটা হচ্ছে যে ম্যাকের জন্য বিল্ড করতে পারবো, আইওএস হতে পারে, অ্যান্ড্রয়েড হতে পারে। কিন্তু এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আপনি যখন একটি অ্যাপ ডেভেলপমেন্ট করার চিন্তা করবেন, আপনি ইনিশিয়ালি ফ্লাটার দিয়ে সেটা অনায়াসে করতে পারবেন। কিন্তু আপনি যখন একটা নেটিভ অ্যাপের কথা ভাববেন, যে অ্যাপটা ডিভাইসের উপরে পুরোপুরি অ্যাক্সেস লাগবে, বিভিন্ন ফাংশনাল কাজ কারবার করবে, যেটা মূলত আপনার হার্ডওয়্যার রিলেটেড হবে, আপনার একটা অ্যাপ্লিকেশন। নর্মালি এরকম অ্যাপ্লিকেশন খুবই কমই দেখা যায়, তবে যারা এরকম অ্যাপ্লিকেশনে যায় তারা নেটিভের সাথেই যায়। আর যাদের একটি ই কমার্স হতে পারে বা কোনো একটা টুলস অ্যাপ হতে পারে, এক্ষেত্রে ফ্লাটার আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে। এবার এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যদি ফ্লাটার দিয়েই ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপ করা যায়, তাহলে কেন মানুষ কটলিন শিখবে? কটলিনেরও অবশ্যই অনেক ভালো দিক রয়েছে, সেটা আপনার উপর প্রিফার করবে। এমন হতে পারে আপনি শুধু অ্যান্ড্রয়েডকে ডেডিকেটেড করে অ্যাপ ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন। ফ্লাটার তাদের জন্য বেটার অপশন যারা চাচ্ছেন মাল্টিপল প্ল্যাটফর্মের উপরে আপনার যে অ্যাপ রয়েছে সেটাকে রান করার ক্ষেত্রে। তো আমরা যদি ফ্লাটারে মাস্টার দি ফান্ডামেন্টালস অ্যান্ড বিল্ড ইউর ফার্স্ট অ্যাপে আসি, তো এখানে আমরা যদি জানি ফ্লাটার কি, যেটা আমরা গত সেশনে দেখেছিলাম, সেটা হচ্ছে ফ্লাটার বিউটিফুল ইউআইস। আপনাকে ইউআই দেয়, ফ্লাটার ফ্রন্ট এন্ডে কাজ করে। আপনার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের ভিতরে যে ইউআই থাকবে, ইউজার ইন্টারফেস, সেটা আপনাকে প্রোভাইড করবে। এছাড়া আপনাকে প্রোভাইড করবে ফাস্ট অ্যান্ড স্মুথ, যেখানে আপনি ফ্লাটার ব্যবহার করে 60 থেকে 120 এফপিএস পর্যন্ত অ্যানিমেশনস বানাইতে পারবেন, যেটা নর্মালি যে কোনো ডিভাইসের উপরে স্মুথলি রান করে। এবং ফ্লাটারের সবচেয়ে হাইলাইটেড বিষয়টা হচ্ছে ওয়ান কোড। আপনি একটি ভাষায় কোড লিখবেন, লিখে আপনি মাল্টিপল প্ল্যাটফর্মের উপরে রান করাইতে পারবেন। আরেকটা বিষয় হাইলাইটিং, সেটা হচ্ছে হট রিলোড। গত সেশনে যারা রয়েছেন তারা দেখেছেন যে আমরা জেনেছিলাম যে হট রিলোড যেটা ফ্লাটারে রয়েছে, আপনি যখন একটি অ্যাপকে বিল্ড করবেন বা ডিবাগিং মোডে থাকবেন, আপনি যখন একটা অ্যাপকে কোনো চেঞ্জেস করবেন, ফ্লাটার যে হট রিলোড রয়েছে সেটা 1 সেকেন্ডের ভিতরে সেটা পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে। রিয়াক্ট নেটিভের ক্ষেত্রে আমরা 10 সেকেন্ড দেখেছিলাম, এবং নেটিভ যে অ্যাপ ডেভেলপমেন্ট রয়েছে সেটাতে নর্মালি 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে কাজ করে। এরপরে আমরা যদি আসি কোর্স স্ট্রাকচার, আমরা প্রথমে শিখব ফ্লাটারের ফান্ডামেন্টালস। ফ্লাটারে আমরা একটু আগে জানলাম যে ফ্লাটার মূলত চলে ডার্ট প্রোগ্রামিং ভাষার উপরে। তো আমরা শুরুতেই শিখব হচ্ছে ডার্টের বেসিক। আমাদের যে প্রোগ্রামিং ভাষাটা রয়েছে, প্রোগ্রামিং ভাষাটা কি, সেটাতে ডেটা টাইপ থাকবে, সেটা কিভাবে কাজ করে, সেটাতে সিনট্যাক্সগুলো লিখবেন, সেগুলো সম্পর্কে আমরা প্রথমে জানবো। তারপরে আমরা জানবো হচ্ছে কিভাবে ফ্লাটারটাকে সেট আপ করতে হবে। প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের একটা নির্দিষ্ট পরিমাণ এনভায়রনমেন্ট থাকে। সবচাইতে সহজ এনভায়রনমেন্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের, কারণ জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের উপরে চলতে পারে, যার কারণে উইন্ডোজে বা আপনার প্ল্যাটফর্মে বা আপনার ডিভাইসে যদি ব্রাউজার থাকে, তাহলে জাভাস্ক্রিপ্টের এক্সটার্নাল কোনো সেট আপ করা লাগে না। বাদবাকি প্রত্যেকটা প্রোগ্রামিং ভাষার জন্য নির্দিষ্ট পরিমাণ সেট আপ বা এনভায়রনমেন্ট প্রয়োজন। আমরা সেই ফ্লাটার সেট আপটা শিখবো। দেন আমরা শিখবো হচ্ছে উইগেটস।
উইগেটস কি? আমরা গত সেশনে বলেছিলাম একটি অ্যাপের ভিতরে যে ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপেরিয়েন্সটা রয়েছে সেগুলোর প্রত্যেকটা খণ্ড খণ্ড একটি করে উইগেটস, যেমন একটি বাটন, একটি ইনপুট, একটি টগল বাটন হতে পারে, একটি ইউআই হতে পারে, স্লাইডার হতে পারে, ব্যানার হতে পারে, সবগুলোই একটা ইউআই। ছোট ছোট অনেকগুলো ইউআই এর সমন্বয়ে একটি ইউআই তৈরি হতে পারে, উইগেটস তৈরি হতে পারে, আবার অনেকগুলো উইগেটসের সমন্বয়ে একটি প্রপার অ্যাপ হতে পারে। এবং আমরা প্রথমেই শিখবো হচ্ছে লেআউট ফান্ডামেন্টালস। এরপরে আমরা শিখবো হচ্ছে সেশন 2তে, যেটা আমাদের কোর্সের স্ট্রাকচারের মধ্যে পড়তেছে, সেটা হচ্ছে কোর কনসেপ্ট। আমরা জানবো হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। স্টেট ম্যানেজমেন্টটা কি? আপনি যে কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করেন বা ডেভেলপমেন্টে যান, আপনি উইন্ডোজের জন্য যান, ওয়েবের জন্য যান বা মোবাইল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসেন, এই কারণে স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে আপনার বাধ্যতামূলক। স্টেট ম্যানেজমেন্ট কি? আপনি ইনিশিয়ালি মনে করতে পারেন, ধরুন আপনি একজনের সাথে কথা বলতেছেন, আপনি পূর্বে কি কথাটা বলে ফেলতেন সেটা হচ্ছে ওই মানুষটা ভুলে গেছে, তাহলে তার স্টেট ম্যানেজমেন্ট করা নাই। আর আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন বা কাজ করতেছেন, আপনার বলা পূর্বের কথাও তার স্মরণে আছে, তাহলে সে স্টেট ম্যানেজমেন্টের মধ্যেই আছে। এটা হচ্ছে সবচেয়ে সহজ উদাহরণ। এরপরে আমরা শিখবো হচ্ছে ন্যাভিগেশন। ন্যাভিগেশন কি? আমরা হোম পেজ থেকে সেটিং পেজে যাব বা প্রোফাইল পেজে যাব, বা আমরা হচ্ছে নর্মাল পেজ থেকে ক্যামেরা অন করলাম বা ক্যামেরা ক্লোজ করলাম, এই যে ন্যাভিগেশন হবে একটি থেকে আরেকটিতে যাত্রা, এইটাই মূলত ন্যাভিগেশন। এরপরে আমরা শিখবো হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্যাটার্নস। আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশ কিছু ইজি ট্রিক্স রয়েছে যেগুলো আমরা রিয়েল ওয়ার্ল্ড প্যাটার্নস হিসেবেও বলতে পারি। এবং এই রিয়েল ওয়ার্ল্ড প্যাটার্নসের ভিতরে রয়েছে আপনার যে অ্যাপ রয়েছে সেটা আপনি ডেভেলপমেন্ট থেকে কিভাবে প্রোডাকশনে নিয়ে যাবেন। আপনার যে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট রয়েছে সেইখানে অনেক কিছু বিধিনিষেধ রয়েছে, অনেক রুলস রয়েছে, সেগুলো মেনটেন করা লাগে একটি অ্যাপ আপলোড করার সময়। সেটাতে আপনার ডিভাইসে কী কী পরিমাণ পারমিশন নিবে ইউজারের সেগুলো বলে দিতে হয়, বিভিন্ন প্রাইভেসি পলিসি সেট করতে হয়, 14 দিনের টেস্টিংয়ে যেতে হয়, সেই টেস্টিংয়ের সময়ে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা লাগে, এরকম কিছু রিয়েল ওয়ার্ল্ড বিষয় আছে যেগুলো আমরা শিখব। এরপরে আমরা হচ্ছে কিছু অ্যাডভান্স টপিক শিখব, যার মধ্যে থাকবে এপিআই। যেটা হচ্ছে এপিআইটা কি? আমাদের যে ফ্রন্ট এন্ড থাকবে, ফ্রন্ট এন্ড বলতে একটু আগে দেবার্জন দা যেটা বোঝালেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়েরই একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড থাকে। তো ফ্রন্ট এন্ডটা কি? ফ্রন্ট এন্ড হচ্ছে যেটার সাথে আমরা ইন্টারাক্ট করতে পারি। একটু ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড থাকতে পারে, মোবাইল অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড থাকতে পারে, উইন্ডোজের যে ডেস্কটপ রয়েছে সেটারও ফ্রন্ট এন্ড থাকতে পারে। ব্যাক এন্ডটা হলো মূলত সার্ভারে থাকা কিছু কোড যেখানে বিভিন্ন কাজ কারবার হয়, ওইখান থেকে যে এপিআই বা আপনি বলতে পারেন একটা ইউআরএল বা একটা লিঙ্ক বা একটা টানেল, যেটা দিয়ে আমাদের ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের সরাসরি কানেকশন হবে, সেইটাই হচ্ছে মূলত এপিআই। আমরা এপিআই কিভাবে ব্যবহার করব, কিভাবে কাজ করবে, তারপর আমরা শিখব ডেটাবেসেস। ডেটাবেসেসটা কি? ডেটাবেস হলো আমাদের ইউজারের তথ্য। যদি আপনি মনে করেন আপনার যে অ্যাপ রয়েছে ইউজার ইনস্টল করবে এবং ওইটার মাধ্যমে সে বিভিন্ন টুল বা কোনো একটা কিছু ইন্টারাক্ট করতে পারবে, তার প্রয়োজনে আসবে, এরকম যদি অ্যাপ হয় তাহলে আপনার ব্যাক এন্ডের এপিআই, ডেটাবেস, অথেন্টিকেশন এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না। আপনি অ্যাপ ডেভেলপ করবেন, সেখানে আপনি অ্যাড মপ থেকে অ্যাড দিতে পারবেন, বা আপনি চাইলে প্লে স্টোরে অ্যাপটাকে পেইড করে দিলেন, ইউজার সে তার মাধ্যমে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। আর যদি আপনি মনে করেন আপনি একটি অ্যাপ বানাবেন যেটা ফুল স্ট্যাক হবে, সেখানে ইউজার লগ ইন করতে পারবে, রেজিস্টার করতে পারবে, এরকম ফিচার্স থাকতে রাখতে চাইলে আপনাকে এপিআই, ডেটাবেসেস, অথেন্টিকেশনটাই হচ্ছে লগ ইন, রেজিস্ট্রেশন বা ফরগেট অ্যাকাউন্ট, এগুলার বিষয়গুলো আপনার ফুল স্ট্যাক অ্যাপে থাকে। এবং পারফরমেন্স, যেটা হচ্ছে মেইন বিষয়। আপনার অ্যাপ যদি ওপেন হতেই 1 মিনিট সময় লেগে যায়, ইউজার ওই অ্যাপের সাথে খুব একটা কানেক্ট হতে পারবে না। আপনার অ্যাপটা যদি অপটিমাইজ হয় সবগুলো ডিভাইসের জন্য, কারণ আপনি তো আর লেটেস্ট অ্যান্ড্রয়েডের জন্যই শুধু বানাবেন না, যেমনটা দেবর্জনদা এইচডিকে সম্পর্কে বোঝালেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। এই সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটে আপনি যখন দেখবেন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, এখানে বলবে এইচডিকে 24, 25, এই 24, 25-এর আড়ালে অ্যান্ড্রয়েড 7, অ্যান্ড্রয়েড 8 এরকম ভার্সন থাকে। আপনাকে একটা অপটিমাইজ অ্যাপ বানালে আপনার সবগুলো যে এখনও যে অ্যান্ড্রয়েডগুলো সচল রয়েছে, যেমন অ্যান্ড্রয়েড 7, 8, 9, 10, আবার কিছু বাধা আছে, যেমন হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড 16-র জন্য টার্গেট করে একটি অ্যাপ বানাচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে অ্যান্ড্রয়েড 8 ইউজাররাও যেন এই অ্যাপটা ব্যবহার করতে পারে। এক্ষেত্রে প্যাকেজ বা লাইব্রেরির কিছু নিষেধাজ্ঞা রয়েছে, যে অ্যান্ড্রয়েড 16-র উপরে যে ফিচারটা রয়েছে ওইটা অ্যান্ড্রয়েড 8-এ তো নাই। সো অ্যান্ড্রয়েড 8-এ আপনার অ্যাপটা কাজ করবে না। এরকম রিসার্চ করা লাগে, বিষয়গুলো বোঝা লাগে, দেন এসডিকে বা আপনি টার্গেটেড যে এসডিকেটা থাকবে সেইটার উপর ভিত্তি করে আপনি একটা অ্যাপ বানালেন অপটিমাইজ, তাহলে আপনার ভালো একটা পারফরমেন্স ওই অ্যাপ দিতে পারবে। এরপরে আমরা আসবো হচ্ছে ডিপ্লয়মেন্ট, যেখানে পাবলিশিং টু প্লে স্টোর অর অ্যাপ স্টোর উইথ কনফিডেন্স। প্লে স্টোরের কিছু আলাদা রুলস রয়েছে,
অ্যাপ স্টোরের কিছু আলাদা রুলস রয়েছে। ফ্লাটারের মাধ্যমে যেহেতু আপনি একটি কোড লিখে মাল্টিপল প্ল্যাটফর্মের উপরে কোড রান করাতে পারবেন, সেক্ষেত্রে আমরা দুইটাই দেখার চেষ্টা করব। এরপরে আমরা আসি লাইভ ক্লাস সিস্টেম। গত পর্বে যেহেতু আমরা ফ্লাটার সম্পর্কে বেশ অনেক কিছু জেনেছিলাম এবং অনেকে প্রশ্ন করেছিলেন যে ক্লাসটা কিভাবে হবে বা সিস্টেমটা কি। তো এক্ষেত্রে আমরা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ সেশনস রাখবো, যেখানে লাইভ কোডিং ডেমনস্ট্রেশন উইথ রিয়েল টাইম অ্যান্ড কিউএ সেকশন রাখবো, যেখানে আপনার কোয়েশ্চেন করলে আমরা অ্যান্সার করব। দেন হচ্ছে হ্যান্ডস অন প্রজেক্ট। আমরা ছোট ছোট প্রজেক্ট বিল্ড করব, প্রত্যেকটা সেকশনে চেষ্টা করব কোনো উইগেটস বিল্ড করার বা ছোট্ট একটি অ্যাপ বিল্ড করার বা সেই অ্যাপটাকে প্রোডাকশন রেডি করে বিল্ড করার, সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। এরপরে আমরা আসবো কোড রিপোজিটরি, অ্যাক্সেস কমপ্লিট গিটহাব রিপোজিটরি উইথ অল সেশন কোড। প্রত্যেকটা সেশনে কোড প্রোভাইড করা হবে। এবং এখানে আমি আরেকটা বিষয় নোট করি, সেটা আমি ভুলে গেছি এখানে রাখার, সেটা হচ্ছে গিট এবং গিটহাব। আপনি ওয়েব ডেভেলপমেন্টে যান, মোবাইলে আসেন, ব্যাকএন্ডে আসেন বা উইন্ডোজে আসেন, প্রত্যেকটা জায়গায় গিট ও গিটহাবের ব্যবহার অপরিহার্য। আমরা এই কোর্সের ভিতরে গিট এবং গিটহাবও শিখবো। এখন যদি প্রশ্ন করেন গিট এবং গিটহাব কি, গিট হলো আপনার করা বা আপনার লেখা প্রত্যেকটা কোডের একটা ব্যাকআপ রেখে দেয়, যে ফাইলগুলো আপনি যদি ধরেন একটা অ্যাপ বানালেন, যে আপনি বানিয়ে একটা ফোল্ডার আলাদা করলেন, যে ভার্সন 1 ভার্সন 2 এরকম 3টা 4টা 5টা ফোল্ডার বানালেন, গিট ব্যবহার করলে এরকম ফোল্ডার বানাতে হয় না। আপনি একটি ফোল্ডারের ভিতরে গিটের মাধ্যমে বিভিন্ন ব্যাকআপ রাখতে পারবেন। আর গিটহাব আপনি যেমন ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনার মোবাইল দিয়ে তোলা ছবি আপলোড করে দিতে পারেন, সেম গিটহাব হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার কোডগুলো রাখতে পারবেন, সেখান থেকে বিভিন্ন ভার্সনে অ্যাক্সেস করতে পারবেন, এরর হলে আগের ভার্সনে ফেরত যেতে পারবেন। এরকম যে ফিচার্স রয়েছে সেগুলো হচ্ছে গিট এবং গিটহাব দিয়ে থাকে। এরপরে উইকলি অফিস আওয়ার্স। আপনারা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে আমরা যেমনটা বলেছি এর আগের ভিডিওতে, যে লাইভ ক্লাস পাবেন এবং রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। এরপরে কমিউনিটি ফর্ম বলতে বোঝানো হচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে অন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ট্রান্সফার করা হবে, যেখানে আপনারা সবাই মেসেজ করতে পারবেন, কারণ প্রেজেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু শুধু অ্যাডমিন ক্যান পসিবল টু সেন্ড মেসেজ। এরপরে আমরা যদি আসি প্রজেক্ট ওয়ার্কফ্লো। এখানে আমরা প্রজেক্ট ওয়ার্কফ্লো বলতে আপনি কিভাবে একটি অ্যাপ ডেভেলপমেন্ট করা শূন্য থেকে, স্ক্র্যাচ থেকে ডেভেলপমেন্ট পর্যায়ে যাবেন। তো এক্ষেত্রে আপনাকে প্রথমে তৈরি করতে হবে একটি প্ল্যান। আপনাকে একটি অ্যাপ সম্পর্কে ধারণা থাকা লাগবে যে আপনি কী বানাতে চাচ্ছেন, সেই আইডিয়াটা লাগবে। দেন সেই আইডিয়ার উপরে আপনি রিসার্চ করলেন, রিসার্চ করে আপনি যখন শিওর হলেন যে হ্যাঁ এই অ্যাপটা আমি বিল্ড করব, তো তখন হচ্ছে আপনাকে কি করতে হবে, যদি একটু মিউট করতেন, একটু মিউট যদি হইতেন। হ্যালো, ফ্রি ফায়ার অ্যাপ তৈরি করা যাবে? ফ্রি ফায়ার ওইটা কোনো অ্যাপ না বস, ওইটা একটা গেম। ওইটা বানানোর জন্য আপনাকে 3D ডিজাইনার, 3D গ্রাফিক্স মডেল ডিজাইনার, তারপরে হচ্ছে কোডার, তারপরে রিয়েল টাইম হ্যান্ডেলার, ব্যাক এন্ড হ্যান্ডেলার, অনেক কিছু লাগবে। ওইটা একজনের পক্ষে সম্ভব না, অনেক বড় স্টুডিও লাগে। আমরা আমাদের ক্লাসে ফিরি, সেটা হচ্ছে আপনাকে স্কেচ ওয়্যার ফর্মস তৈরি করতে হবে। আপনার কাছে যদি ইউআই ইউএক্স ডিজাইনার হায়ার করার মতো বাজেট থাকে, বা আপনি যদি কোনো কোম্পানির অধীনে কাজ করেন, বা আপনি যদি একজন ফ্রিল্যান্সারও হয়ে থাকেন, তাহলে আপনাকে কোম্পানি বা আপনার যে ক্লায়েন্ট রয়েছে তারাই মূলত আপনাকে ডিজাইনটা প্রোভাইড করবে, যে আপনার ফ্রন্ট এন্ডের ইউআই ইউএক্সটা ঠিক কীরকম হবে। এছাড়া আপনি যদি নিজের জন্য অ্যাপ তৈরি করতে চান, বা আপনি যদি সোলো একজন অ্যাপ পাবলিশার, একটা এজেন্সি বা কোম্পানি বা একজন সোলো ডেভেলপার হিসেবে করতে চান, তো সেক্ষেত্রে আপনার যেহেতু বাজেট থাকে, আপনি ইউআই ইউএক্স ডেভেলপার ডিজাইনার হায়ার করতে পারেন। আদারওয়াইজ আপনি নিজে স্কেচ করতে পারেন, যে আপনার আংশিক ধারণা হলো প্রথমে ইউজার ঢুকবে, একটা ইন্টারফেস থাকবে, ওইখানে লেখা উঠলো ওয়েলকাম টু মাই অ্যাপ, নিচে একটা বাটন থাকবে, ওইখানে লেখা থাকবে নেক্সট বা ওয়েলকাম। এরকম আপনাকে প্ল্যান করতে হবে। তারপরে আপনাকে অ্যাকচুয়ালি থিঙ্কিং করতে হবে যে ডিফাইন ফিচার্স, আপনার অ্যাপের ভিতরে কোন কোন ফিচার্সগুলো থাকবে সেগুলো নোট করবেন। তারপরে প্ল্যান ইওর আর্কিটেকচার। আর্কিটেকচার বলতে বোঝানো হচ্ছে আপনি ফোল্ডারটা কীভাবে অর্গানাইজ করবেন, যেটা হচ্ছে অ্যাপের ভিতরে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কীভাবে ফোল্ডারগুলো অর্গানাইজ করবেন, কম্পোনেন্টস বা উইগেটসগুলো কীভাবে হ্যান্ডেল করবেন। আপনি এখন একটা ডেভেলপ করতেছেন, পরে গিয়ে আপডেটটা আনবেন, এই আপডেট আনার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো পরবর্তীতে চেঞ্জেস করবেন, এই বিষয়গুলোর প্রপার যে গাইডলাইন সেগুলো একটা রিডমি ফাইলে লিখে রাখলেন। এবং অ্যাপটা ঠিক কী পর্যায়ে বা কীভাবে কাজ করবে, এখানে প্রথমে যে হোম পেজ থাকলো, এরপরে হোম পেজের ভিতরে থেকে একটা ন্যাভিগেশন বার, যেখানে হোম, মেনু, সেটিংস পেজ, এরকম যে পেজগুলো থাকবে, এই আর্কিটেকচারটা আপনাকে প্ল্যান করতে হবে। দেন আপনাকে সেট আপ করতে হবে ক্রিয়েট এ ফ্লাটার প্রজেক্ট
প্রজেক্ট। একটু আগে দেবার্জন যেমন দেখালো যে আপনি যখন অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে যাবেন, সেখানে আপনি চাইলে অনেক অ্যাক্টিভিটি আগে থেকেই বিল্ড করা থাকে অ্যান্ড্রয়েড স্টুডিওর পক্ষ থেকে। আবার আপনি চাইলে যে একদম স্ক্র্যাচ থেকেও শুরু করতে পারবেন। তো ফ্লাটারের ক্ষেত্রে আপনি কমান্ড দিয়ে একটি স্ক্র্যাচ প্রজেক্ট তৈরি করতে পারবেন। তারপরে আপনাকে সেট আপ ভার্সন কন্ট্রোল বলতে ওখানে গিট ইনিশিয়ালাইজ করতে হবে। আমি একটু আগে যেমনটা বললাম, গিটের মাধ্যমে আপনাকে মাল্টিপল ভার্সনের ফোল্ডার তৈরি করা লাগবে না। একটি ফোল্ডারের ভিতরে আপনি মাল্টিপল ভার্সনকে হ্যান্ডেল করতে পারবেন গিটের মাধ্যমে। তারপরে অর্গানাইজ ফোল্ডার, এই ফোল্ডার অর্গানাইজ বলতে ওই যে একটু আগে যে বললাম যে প্ল্যান ইওর আর্কিটেকচার। এরপরে আমরা আসি কোড, বিল্ড উইগেটস। উইগেটস কি? একটা অ্যাপের ভিতরে ফ্লাটার দিয়ে ডেভেলপ করলে ওই অ্যাপের ভিতরে প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা নির্দিষ্ট উইগেটস। আচ্ছা, হিমাংশু দা একটু মিউট করেন। আচ্ছা, আমি যেমনটা বলতেছিলাম, ওই অ্যাপের ভিতরে প্রত্যেকটা বিষয় কিন্তু একটা উইগেটস। সেটা একটা বাটন হতে পারে, সেটা একটা মেনু বাটন হতে পারে, একটা ইনপুট হতে পারে যেখানে ইউজার তার নাম লিখতে পারবে, বা ওইখানে একটা ব্যানার হতে পারবে যেখানে একটা ইমেজ দেখাচ্ছে, বা একটা বাটন হতে পারবে যেখানে সে ক্লিক করতে পারবে। তো এই বিষয়গুলো হচ্ছে উইগেট। এরপরে ইমপ্লিমেন্ট বিজনেস লজিক। বিজনেস লজিক বলতে আপনি যদি শুধু অ্যাপ বানিয়ে পাবলিশ করেন, সেখান থেকে কোনো রেভিনিউ জেনারেট না হয়, তাইলে তো হবে না। আপনাকে তো আর্নিংয়ের বিষয়টা মাথায় রাখা লাগবে। এক্ষেত্রে আপনাকে হচ্ছে ইমপ্লিমেন্ট বিজনেস লজিকটা ভাবতে হবে। বিজনেস লজিক আপনি এখানে ভাবতে পারেন যে আপনি অ্যাড মব দিচ্ছেন, তো এখানে যে একটা অ্যাড দিচ্ছেন সেখানে একটা ব্যানার অ্যাড থাকতে পারে, নিচে করে একটা ব্যানার অ্যাড অনেক ওয়েবসাইটে হয়তো আপনারা জানেন। এরপরে আপনি হতে পারে একটা রিওয়ার্ডেড অ্যাড দিলেন, যে আমরা অনেক সময় গেমসের ভিতরে দেখি বা কোনো অ্যাপের ভিতরে দেখি যে আমরা যখন হচ্ছে যে কিছু করতে যাই বলতিছে যে কয়েন শেষ বা কোনো কিছু মিসিং, তো সেক্ষেত্রে আমাদেরকে একটা অ্যাড দেখা লাগে 15 সেকেন্ডের বা 1 মিনিটের। এরকম যে অ্যাডের যে প্ল্যান রয়েছে, বিজনেস প্ল্যান, এই প্ল্যান বা এই লজিকগুলো আপনার প্ল্যান করতে হবে। দেন আপনাকে কোড লিখতে হবে, টেস্ট করতে হবে। টেস্টিং কিন্তু অপশনাল নয়, আপনাকে মাল্টিপল ডিভাইসে টেস্ট করা লাগতে পারে। ভার্চুয়াল ডিভাইসে টেস্ট করতে পারবেন, ইভেন আপনার কাছে যদি কোনো ফিজিক্যাল ডিভাইস থাকে অ্যান্ড্রয়েড বা আইওএস, সেইটা দিয়েও আপনি আপনার যে প্রজেক্ট রয়েছে সেটা কিন্তু টেস্ট করতে পারবেন। সেটা ওয়্যারলেসলিও করতে পারবেন এবং ইউএসবি কেবল দিয়েও টেস্টিং করতে পারবেন। এরপরে অপটিমাইজেশন, আপনি যে অ্যাপটা বানালেন সেটাকে অপটিমাইজ করতে হবে। বিভিন্ন কোড রয়েছে ডেভেলপমেন্টের সময় লিখলেও প্রোডাকশনের ক্ষেত্রে ওই কোডগুলো আর প্রয়োজন হয় না, সেগুলোকে কমেন্ট করে দিতে পারেন বা রিমুভ করে দিতে পারেন। এরপরে রিডিউস অ্যাপ সাইজ, এমন কিছু করতে হবে, ধরুন আপনার অ্যাপের ভিতরে কিছু হচ্ছে যে ছবি আছে, ইমেজ রয়েছে, আপনি চাইলে সেই ইমেজগুলোকে অপটিমাইজ করতে পারবেন, কোডগুলোকে অপটিমাইজ করতে পারবেন। একটি উইগেট আপনি মাল্টিপল জায়গায় আলাদা আলাদা বাটন তৈরি না করে একটি বাটন তৈরি করলেন, সেখান থেকে এক্সপোর্ট করে দিলেন এবং প্রত্যেক যেখানে যেখানে বাটন লাগতেছে সেটাকে জাস্ট ইম্পোর্ট করে ব্যবহার করলেন। এভাবে আপনি রিডিউস দ্য অ্যাপ সাইজ করতে পারবেন এবং ইস্যু থাকলে সেগুলোকে মাস্ট বি ফিক্স করতে হবে। দেন আপনাকে অপটিমাইজ অ্যাপ বান্ডেল বিল্ড করতে হবে। এরপরে ডিপ্লয়ের ক্ষেত্রে এই যে যেমনটা বললাম, আপনাকে হচ্ছে যে অ্যাপ বান্ডেল বিল্ড করতে হবে। দেন প্রিপেয়ার ফর স্টোর লিসনিং। এখানে স্টোর লিসনিংয়ের ভিতরে আপনার অ্যাপের নাম, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, এই বিষয়গুলোকে লিখতে হবে। ধরুন আপনি একটি অ্যাপ তৈরি করলেন যে অ্যাপের মাধ্যমে ইউজার হচ্ছে যে ইমেজ থেকে পিডিএফ কনভার্ট করতে পারে, তো সেই অ্যাপের একটা নাম দিলেন যে পিডিএফ কনভার্টার বা ইমেজ টু পিডিএফ কিট। সেখানে গিয়ে ডেসক্রিপশন দিলেন যে এই অ্যাপ ব্যবহার করে ইউজাররা কী কী বেনিফিট পাবে বা এই অ্যাপের ভিতরে কোন কোন ফিচার রয়েছে সেগুলোকে আপনাকে লিখে দিতে হবে। দেন আপনি যদি আসেন, এরপর আমরা যদি দেখি প্লে স্টোর পাবলিশ প্রসেস, যে প্লে স্টোরে আপনি কিভাবে আপনার অ্যাপটা পাবলিশ করবেন। এক্ষেত্রে প্রথমে একটা ক্রিয়েট গুগল প্লে অ্যাকাউন্ট করতে হবে, যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট থাকলেই হয়, এবং ওয়ান টাইম চার্জ দিতে হবে, যেটা গুগল নেবে $25, ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি মাস্ট, এটা গুগলকে দিতে হবে। দেন জেনারেট এপি অ্যাপ সাইনিং কি। অ্যাপ সাইনিং কি, এই অ্যাপ সাইনিং কিটা কি যদি আপনি ভাবার চেষ্টা করেন, এটা একটা ডিজিটাল চাবি, যে চাবি ছাড়া আপনার ওই অ্যাপকে অন্য কেউ লক বা আনলক বা রিবিল্ড করে প্লে স্টোরে সাবমিট করতে পারবে না। আপনার কাছে যে অ্যাপটা আপনি বিল্ড করেছেন সেই অ্যাপটাকে একটা নির্দিষ্ট কি চাবি দিয়ে আপনি যখন লক করে দিবেন, ওই চাবি ছাড়া নেক্সট টাইম আপনি নিজেও আর এই অ্যাপকে বিল্ড করতে পারবেন না। তো এই বিষয়টা খুবই দরকারি এবং এইটা কিন্তু বাধ্যতামূলক। এরপরে বিল্ড রিলিজ এপিকে, আপনাকে অ্যাপ বান্ডেল বিল্ড করতে হবে। দেন হচ্ছে ক্রিয়েট অপটিমাইজ বান্ডেল এবং কমপ্লিট স্টোর লিসনিং, যেখানে আমি বললাম যে আপনার অ্যাপের স্ক্রিনশট লাগবে, ডেসক্রিপশন, ক্যাটাগরি, রেটিং, প্রাইভেসি পলিসি। ক্যাটাগরি বলতে বোঝানো হচ্ছে আপনার অ্যাপটা প্লে স্টোরে কোন ক্যাটাগরিতে আসতেছে, সেটা হতে পারে গেম, হতে পারে
মিনি একটা ম্যাথমেটিক্যাল গেম হতে পারে, সেটা হতে পারে একটা টু ডু লিস্ট অ্যাপ, সেটা হতে পারে পিডিএফ টু ইমেজ কনভার্টার। এগুলো হচ্ছে প্রোডাক্টিভ অ্যাপ বা টুলস ক্যাটাগরির ভিতরে পড়ে। বা আপনি একটা গ্যালারি বানিয়েছেন, সেই গ্যালারিটা কিন্তু ফটোগ্রাফি ক্যাটাগরির আন্ডারে আসে। এই ক্যাটাগরিগুলো আপনাকে রিসার্চ করতে হবে, কারণ ক্যাটাগরি যদি আপনি রং দেন তো আপনার অ্যাপটা স্কেল করা একটু ঝামেলা হয়ে যাবে, কারণ ইউজার চাচ্ছে গ্যালারি, আপনার অ্যাপ আছে অন্য ক্যাটাগরিতে, যার জন্য সার্চ রেজাল্টে দেখাচ্ছে না। এরপরে সাবমিট ফর রিভিউ করতে হবে। রিভিউ অনেক সময় 7 দিন পর্যন্ত সময়ের কথা বলা হয়, কিন্তু মূলত 7 দিন লাগে না, তাড়াতাড়ি গুগল রেসপন্স করে। এরপরে আপনাকে হচ্ছে যে আমরা যে বিষয়টা আরেকবার বলবো সেটা হচ্ছে এসেনশিয়াল উইগেটস। এখানে এসেনশিয়াল উইগেটস বলতে ফ্লাটার ব্যবহার করলে আপনি বেসিক অ্যাপ স্ট্রাকচার পেয়ে যাবেন, যেখানে অ্যাপ বার থাকবে, বডি থাকবে এবং ফ্যাব থাকবে। অনেকগুলো কম্পোনেন্টস ভাবতে পারেন যে ছোট ছোট উইগেটস যেগুলো রয়েছে, এই যে এতটুকু একটা উইগেটস, এই যে লেআউট লেখা এটাও একটা উইগেটস, এরকম অনেক কিছু ফ্লাটারের যে রিসোর্স রয়েছে সেখানে অ্যাভেলেবেল রয়েছে। আপনি জাস্ট নিয়ে আসবেন, একের পর এক ব্যবহার করতে পারবেন। রিপু সেন একটু মিউট করেন। ওকে। এরপরে কলাম আর রো, যারা এক্সেল নিয়ে এর আগে কাজ করছেন আপনারা হয়তো জানেন যে কলাম আর রো, এইরকম কলাম আর রো কিন্তু আপনি ওয়েবে যান, অ্যাপে যান, সব জায়গাতে কলাম আর রো বিষয়টা রয়েছে, যেটা ভার্টিক্যালি আর হরিজন্টালি যে অ্যালাইনমেন্ট রয়েছে সেইটার জন্য। এরপরে লিস্ট ভিউ রয়েছে, যেখানে আপনি একটা লিস্ট তৈরি করতে পারবেন। এরপর কন্টেইনার রয়েছে, কন্টেইনারের ভিতরে ডেকোরেশন, প্যাডিং, সাইজ এই বিষয়গুলো থাকে। স্টেটফুল উইগেট, যেগুলো হচ্ছে আপনার ম্যানেজ করে, যেটা একটু আগে বললাম যে আপনি বলতে পারেন র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে স্টেট বিষয়টা হ্যান্ডেল হয়। আপনি একটা বাটনে অলরেডি ক্লিক করছেন, কিন্তু আপনাকে বলতেছে যে আপনি লগ ইন নাই, তো আপনি যখনই লগ ইন করবেন ওই বাটনে ক্লিক করলে আর বলতে পারবে না যে আপনি লগ ইন নাই। এই বিষয়টাও স্টেটফুল উইগেটসের আন্ডারেই পড়ে। এরপরে ফ্লোটিং অ্যাকশন বাটন, যে ফ্লোটিং অ্যাকশন বাটন বলতে এখানে আপনি ধরুন এখানে বলতেছে যে একটা ফর্মে আপনি আপনার নাম লিখলেন, নিচে লেখা জেন্ডারে এখানে লেখা ফিমেল আর মেল, আপনি আপনার যে বাটন, আপনি যে জেন্ডার থেকে বিলংস করেন সেটাতে ক্লিক করবেন। এরপরে আমরা স্টেট ম্যানেজমেন্টের বেসিকে আসি। স্টেট ম্যানেজমেন্ট কিন্তু খুবই দরকারি, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে স্টেট ম্যানেজমেন্ট খুবই দরকারি জিনিস, সেটা ওয়েব হতে পারে কিংবা অ্যাপ হতে পারে। এখানে এখানে একটা আমরা হচ্ছে ডার্ট কোডে এক্সাম্পল দিছি, আমরা ওই এক্সাম্পলটা একটু স্কিপ করি, আমরা জাস্ট হচ্ছে যে লেখার দিকে আসি। যে এখানে বলতেছে যে সেট স্টেট, মানে স্টেট বলতে একটা নির্দিষ্ট ভ্যালু, যেটা আমরা অ্যাপকে বলতেছি তুমি র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে বলে দাও যে এই জিনিসটা ও যেন সেট করে, যেটা সিম্পল স্টেট ম্যানেজমেন্ট ফর সিঙ্গেল উইগেট। সেট স্টেট দিয়ে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট উইগেটকে র্যান্ডমলি অ্যাক্সেসেবল মেমোরিতে স্টোর করতে পারবো। এরপরে প্রোভাইডার প্যাকেজেস রয়েছে, যেটার মাধ্যমে প্যাকেজেস বলতে আমরা এইটা অনেক, ধরুন ছোট ছোট অনেকগুলা কোড আছে যেগুলো লিখে একজন হচ্ছে ফ্লাটারের অফিসিয়াল যে সাইট রয়েছে সেখানে রেখে দিছে, তো আপনাকে পুনরায় আর ওই ছোটো ছোটো কোড লেখা লাগবে না, আপনি ওই সাইট থেকে জাস্ট ইনস্টল করতে পারবেন আর ব্যবহার করতে পারবেন। মানে বিষয়টা এরকম যে আপনি একটা কিছু বানালেন, আপনি চাচ্ছেন যে এই বিষয়টা তো প্রত্যেকটা ডেভেলপাররাই বারবার লেখে, ঠিক আছে আমি ফ্লাটারের যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে পাবলিশ করে দিলাম, যার প্রয়োজন হবে সে ইনস্টল করবে আর ব্যবহার করতে পারবে, ওই ধরনের কোড আর লেখা লাগবে না। এরপরে হচ্ছে গেটেক্স আর রিভারপড। রিভারপড হচ্ছে একটা প্যাকেজের নাম, বা গেটেক্স হচ্ছে একটা প্যাকেজের নাম, যেটা কয়েকজন ডেভেলপার মিলে বিল্ড করে ফ্লাটারের অফিসিয়াল সাইটে রেখে দিছে, আপনি জাস্ট ইনস্টল করবেন আর ব্যবহার করতে পারবেন। আপনি যদি এটা ব্যবহার না করেন তো আপনাকে এই পুরো লজিক কিন্তু নিজে থেকেই লেখা লাগবে। পিএইচপিতে এরকম একটা বিষয় আছে, আপনাকে প্রত্যেকবার একই জিনিস করা লাগে, বাট যেগুলো প্যাকেজ বা রিসোর্স ওয়েবসাইটে থাকে, যেমন হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের জন্য রয়েছে, পাইথনের জন্য রয়েছে, আপনি ওই লাইব্রেরি ওই প্যাকেজগুলো ইনস্টল করলেন আর পুনরায় ব্যবহার করলেন, আপনাকে আর ওই কোডটা পুরোপুরি লেখা লাগলো না। এরপরে আমরা যদি আসি কমন মিস্টেক, অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কমন যে মিস্টেকগুলো হয়ে থাকে, আমি একটু আগে যেমনটা বললাম যে অ্যাপকে অপটিমাইজ করার জন্য আপনাকে একটি কাজ বারবার করা ঠিক না, তাহলে আপনার অ্যাপটা ল্যাগি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। একই কাজ বলতে ধরুন এই যে এখানে যে একটা আপনারা কার্ড দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি আলাদা আলাদা কার্ড লিখিনি, একটি কার্ড লিখছি, সেই কার্ডের ভিতরে মাল্টিপল ডেটা হ্যান্ডেল করছি, যার জন্য যতগুলো ডেটা আমি একে প্রোভাইড করছি এ ততগুলো কার্ড দেখাচ্ছে, যার কারণে আমার এইটা অনেক রেসপন্সিভ হয়েছে। সেম বিষয়টা এখানে বলতেছে যে মাল্টিপল উইগেটসকে রিবিল্ড করার কোনো দরকার নেই, একটি উইগেটস তৈরি করে সেখানে আলাদা আলাদা ডেটা দিলে তাহলে আপনার কি হবে, অ্যাপটা অপটিমাইজ হবে, যে এটা বেস্ট প্র্যাকটিসের মধ্যে পড়ে। এরপরে কমপ্লেক্স বিল্ডের ভিতরে থাকে বিভিন্ন মেথড রয়েছে, যে মেথডগুলোর মাধ্যমে আপনি বিল্ড করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে আমরা এক্সট্রা কিছু সেপারেট ক্লাস রাখি, ক্লাস হচ্ছে প্রোগ্রামিং ভাষার ভিতরে একটা নির্দিষ্ট টপিক, ওইটা আমরা জাস্ট অ্যাভয়েড করি, বোঝার চেষ্টা করি যে
বিল্ড করার অনেক প্রসেস থাকে, সেই প্রসেসের মধ্যে যে কমপ্লেক্স প্রসেসটা থাকে আমরা সেটাকে অ্যাভয়েড করব। আমরা সবসময় চেষ্টা করব ইজি ওয়েতে বিল্ড করার, যেখানে আমাদের কোড যেগুলো রয়েছে একটা আরেকটার সাথে যেন সাংঘর্ষিক হয়ে না পড়ে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা কোড যেন একে অপরের সাথে মিলে বিল্ড হয়, এই বিষয়টা আমরা মাথায় রাখবো। এরপর হচ্ছে ইগনোরস ওয়ার্নিং। আমরা কখনোই আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের সময় তিনটা বিষয় থাকবে, একটা এরর থাকবে, একটা ওয়ার্নিং থাকবে, আর একটা ক্লিন থাকবে। আমরা সবসময় ক্লিন থাকা অবস্থাতেই বিল্ড করার চেষ্টা করব। যদি এরর থাকে আপনি বিল্ড করতে পারবেন না, এরর কিন্তু মাস্ট ফিক্স করা লাগবে। ওয়ার্নিং থাকলে আমরা অনেকে কী করি, ওয়ার্নিংটা অ্যাভয়েড করি। না, ওয়ার্নিং অ্যাভয়েড করা যাবে না। আপনি যদি ওয়ার্নিংটা অ্যাভয়েড করেন, যেহেতু ফ্লাটারের মাধ্যমে আপনি মাল্টিপল ডিভাইসে আপনার অ্যাপকে রান করাবেন, দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েডে রান করলো কিন্তু আইওএসে রান করতেছে না, কারণ আপনি একটা ওয়ার্নিংকে অ্যাভয়েড করছেন। এক্ষেত্রে আপনার অ্যাপটা হতে হবে 100% পিওর, কোনো কোডে এরর থাকা যাবে না। এরপরে নো এরর হ্যান্ডেলিং। নো এরর হ্যান্ডেলিং বিষয়টা কি, ধরুন আপনার অ্যাপে কোনো একটা সমস্যা হয়েছে, আপনি যদি ওখানে এরর হ্যান্ডেলিংয়ের জন্য একটা নির্দিষ্ট পেজ বা হচ্ছে যে একটা এপিআইয়ের ক্যাচ এরর দিয়ে দেন, তাহলে কি হবে, কোনো এরর আসলে অ্যাপ ক্লোজ হবে না, অ্যাপের ভিতরে বলবে যে সামথিং ওয়েন্ট রং। এই বিষয়টা আপনি ইমপ্লিমেন্ট করলেন। আর যদি আপনি এই বিষয়টা ইমপ্লিমেন্ট না করেন, তাহলে কোনো এরর হলে আপনার অ্যাপটা ক্লোজ হয়ে যাবে। এটা খুবই খারাপ দিক। এরপরে আমরা যদি শেষে আসি, নেক্সট স্টেপে যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা অ্যাভয়েড করি। তো আশা করি এতক্ষণে আপনাদেরকে যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছিলাম বুঝছেন। এর বাইরে আপনাদের যদি কোনো প্রশ্ন